গরু বেশি চাটে এই জন্য এর নাম রাশেদ, এই গরু এরকম এই জন্য নুরুল হক নূর, এইগুলোকেও আমি পছন্দ করি না। বিশ্বাস করেন, আমি কোরবানির গরুকে প্লেয়ারদের নামে বা অমুকের নামে ব্যবসায়িক স্বার্থের কারণে এটা করুক তা চাই না। কিন্তু এটা অনেক দামে, ট্রাম্পটা হয়তো অনেক দামে বিক্রি করতে পেরেছে সরকারের কাছে। সরকার একদিনে 1 কোটি টাকা ইনকাম করেছে এই মহিষ দিয়ে, মানে চিড়িয়াখানায় 1 কোটি টাকা আয় হয়েছে এই সবার আগে বাংলাদেশ। আচ্ছা, সবার আগে বাংলাদেশ এর অর্থ কি? দেশ তো মানুষ ছাড়া হবে না। সবার আগে বাংলাদেশ মানে সবার আগে মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো প্রায়োরিটি পাবে সবার আগে। কিন্তু আমরা সেইভাবে অর্থ বহন করে বলে মনে হয় না। আমার সবার আগে দেশ বলতে, বাংলাদেশ বলতে মনে হয় বাংলাদেশ যারা চালাচ্ছেন তাদের জন্য এটা সবার আগে। মানুষ খুব অবহেলিত। মানুষ চিৎকার না করলে, মানুষ মিছিল মিটিং না করলে বিচার পাচ্ছে না। তারপর বিচারালয়ের স্বাধীনতা খুঁজে পাচ্ছে না আজকে 55 বছর যাবত। তো এইসব নিয়ে মানুষ খুব একটা ভালো আছে বলা যাবে না। কথায় কথায় বলা হয় মাত্র 3 মাসের সরকার, শিশু সরকার, এখন হাঁটা শিখে নেই, তাদের কাছে আর কত প্রত্যাশা করা যায়? ধরে নিলাম প্রত্যাশা খুব একটা করা যায় না, কিন্তু সকালে তো দিনটা কেমন যাবে বোঝা যায়। 3 মাসে বোঝা যায় সরকার স্বাধীন, সরকার কারো ইশারায় চলে নাকি সরকার জনগণের সরকার, জনগণ কি মানুষের ইশারায়, মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার? তো সুতরাং সবার আগে বাংলাদেশের চেয়ে স্লোগানটা ভালো হতো, যেটা আমরা বলি সবার আগে জনগণ। তো জনগণ এই বাংলাদেশে বা এই উপমহাদেশের এই অংশে দীর্ঘদিন যাবৎ, শত শত বছর যাবৎ অবহেলিত। সেই জমিদার প্রথা থেকে রাজ্য, দেশ, পাকিস্তান, ব্রিটিশ পাকিস্তান, বাংলাদেশ পর্যন্ত সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে এই দেশের মানুষ। এই দেশের মানুষের পয়সা, এই দেশের মানুষের ঘাম এর বিনিময়ে যে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচার হয়েছে। আজকে দেখলাম এস আলমের সাইপ্রাসে একটা বাড়ি ক্রোক করা হয়েছে। এটা একটা ভালো দিক, কিন্তু এটা কতটুকু করা হবে? উনি তো আবার নাগরিকত্ব পরিবর্তন করতে চাচ্ছে। তাহলে সবার আগে যে বাংলাদেশ, তার কি প্রমাণ আমরা পাচ্ছি? আমরা বা মানুষ বুঝতে পারছে সবার আগে দল। কারণ বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রশাসক বসিয়ে সব জায়গায় দল সবগুলো চেয়ার দখল করেছে বলা যায়। তারা 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছিল, কিন্তু তারা 1 বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দিতে পারছে না। এই ব্যর্থতা তাদের স্বীকার করা উচিত। তো সুতরাং মানুষ আশা নিয়ে বাঁচে, মানুষ আশা নিয়েই রক্ত দেয়, মানুষ আশা ভরসা এবং মানুষের সুখের জন্য, মানুষের সুখ শান্তির জন্যই শহীদ হয়। কিন্তু আমরা যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, রক্তের বন্যায় ভেসে যে সরকার এসেছে, এখন তারা কি করছে? বাংলাদেশে 55 বছরে দেখা গেছে যে সরকার চলে যায় সকল দোষ তার, যে সরকার বর্তমান থাকে সে সকল ক্ষমতা ব্যবহার করে। আবার এই সরকার গত হয়ে গেলেই দেখা যাবে যে যত দোষ এই সরকারের উপরে সেগুলো প্রকাশ হচ্ছে। আমাদের দেশের মিডিয়া সত্য কথা তুলে ধরতে ব্যর্থ হয়। যখন যে সরকার আসে তার সাথে লাইনঘাট করে তাদের বেতন ভাতা, তাদের যে সুযোগ সুবিধা, প্লট, বাড়ি ঘর এবং বেতন স্কেল ইত্যাদি নিয়েই তারা ব্যস্ত হয়ে যায় এবং সরকার যেভাবে বলে সেভাবেই চলে। আপনি দেখেন 55 বছরে তো আমরা বাংলাদেশ টেলিভিশন, বিটিভিকে স্বাধীন করতে পারলাম না। আমরা অনলাইন টেলিভিশনগুলোতে যেভাবে কথা বলি সেভাবে এই কথা বলতে পারছি না আমরা মেইন লাইন টেলিভিশনে। আজকে 11টার সময় আমার একটা অনুষ্ঠান দেখাবে এই নিউজ 24-এ, সেখানে আমি অনেকগুলো কথা বলেছে। সেখানে আরো ডিফেন্সের অফিসার ছিলেন, এই ঈদ নিয়েই কথা হয়েছে এবং আপনার আমাদের জামাতের একজন মহিলা এমপিও ছিলেন। যারা সুযোগ পায় দেখবেন। কিন্তু আমরা যে এই যে কথা বলি, আমাদের যে অনলাইন টেলিভিশনের আজকে যে ভয়েস অফ পিপলের পরিচালক এবং উপস্থাপক, উনি যে কষ্ট করে খুঁজে খুঁজে এই যে টপিক গুলো বের করেন এবং এই টপিক নিয়ে আলোচনা করি, এই আলোচনায় হয়তো কিছুটা কাজে লাগে, মানুষের মাঝে মানুষ সচেতন হয়। কিছুক্ষণ পরে যখন আপনি প্রশ্নকর্তাদের প্রশ্ন নিতে শুরু করবেন, তখন দেখবেন
যে তারা কতটা দেশ নিয়ে চিন্তা করে, তারা কতটা দেশের প্রতি মনোযোগী, দেশ বিদেশ থেকে তারা দেশের কথা ভাবে, অথচ যারা দেশ পরিচালনা করছে তারা কিন্তু সেইভাবে দেশটাকে দেখছে বলে মনে হয় না। এখানে আমি আজকে দেখতে পাচ্ছি দুইজন বিশেষজ্ঞ আছেন, বিশেষজ্ঞ এবং বিশ্লেষক যারা, তারা যদি দলীয় ভাবে কথা না বলে সকল বিষয়ে সমভাবে কথা বলেন তাহলে হয়তো দেশের মানুষ আরো উপকৃত হবে। আমি আশা করব ওনারা দুইজনই আজকে দলের কথা চিন্তা না করে আপনার সার্বিকভাবে বিষয়গুলো তুলে ধরবেন, কারণ দলকে তুলে ধরার জন্য কিন্তু অনেক মানুষই আছে, এবং বিশ্লেষক এবং অ্যানালাইসিস বা গবেষকরাও যদি শুধু দলীয় গবেষণা করেন তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া আমাদের খুব কঠিন হবে। আমাদের এখন ভাবার সময় এসেছে যে ৫৫ বছরে আমরা কি পেলাম, ৫৫ বছরে আমরা দেশটাকে স্বাধীন করেছি কিন্তু মুক্ত করতে পারলাম না কেন? এখানে কি শুধুই বিদেশি এজেন্ট দায়ী, নাকি আমরা যারা বাংলাদেশের সিটিজেন, আমরা যারা বাংলাদেশের রাজনীতিবিদ, আমরা যারা বাংলাদেশের গবেষক বিশ্লেষক, আমরা যারা বাংলাদেশের সিটিজেন, আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে দায়ী। আমার খুব আজকেও আমি একজনের সাথে কথা বলতেছিলাম ফোনে, উনিও খুব হতাশায় আছেন যে অনেক আশা করেছিলেন জুলাইয়ের পরে, এই বিপ্লবের পরে বাংলাদেশ, আমাদের পরবর্তী প্রজন্ম থাকার একটা পরিবেশ তৈরি হবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি না। সেই যেই গরুর হাট যেভাবে দেওয়া হতো ইজারা, যেভাবে রাস্তা দখল হতো, এবার মেট্রো রেলের স্টেশন পর্যন্ত দখল হয়েছে এবং এর দায় দায়িত্ব কেউ নেয় না। আমি উত্তর সিটির প্রশাসককে দেখলাম টেলিভিশনে চিৎকার করছেন যে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে তাদের কন্ট্রাক্ট অনুযায়ী হাটগুলো পরিষ্কার করার কথা তা করছে না, সিটি কর্পোরেশনের লোকজনই সেটা পরিষ্কার করতে হয়েছিল। সর্ববৃহৎ দল বাংলাদেশের বিএনপি যখন তারেক রহমান দেশে ফিরে তখন ৩০০ ফিটে যে অনুষ্ঠান হয়েছিল তার বর্জ্যও কিন্তু সিটি কর্পোরেশন পরিষ্কার করেছে, যদিও বলা হয়েছিল যে দল এগুলো পরিষ্কার করে রাখবে। এটা আমরা অন্যান্য দেশে দেখি, বিশেষ করে দেশের মধ্যে জামাতকে দেখি এগুলো পরিষ্কার করে রেখে যেতে। ৩০০ ফিটের অনেক রাস্তা মধ্যে যে গাছ বৃক্ষ সেগুলো ভেঙে তছনছ করা হয়েছিল, সেগুলো আবার সিটি কর্পোরেশন প্রতিস্থাপন করেছেন। দুঃখজনক হলেও আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করি না বলেই শুধু সরকারকে দোষ না দিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আমরা এই ঈদের ইমেজে, ঈদের সময় আসুন আমরা সবাই মনে মনে অন্তত মনস্থির করি, সবার আগে বাংলাদেশ এটা শুধু সরকারের জন্য নয়, এটা প্রতিটা সিটিজেনের মনে করা উচিত সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার আগে বাংলাদেশের মানুষ, তারপর অন্য। আমরা এই সরকারের আগের সরকার চলে যাওয়ার আগে ৭২ ঘন্টা আগে যেই গোলামির একটা চুক্তি করে গেছে এই আমেরিকার সাথে, সেটা আমরা প্রথম সংসদে আলোচনা শুনি নাই। হয়তো ৭ তারিখে যদি আবার সংসদ শুরু হয়, যেটা অবশ্য বাজেট নিয়ে ব্যস্ত থাকবে, এর আগে জুলাই নিয়ে ব্যস্ত ছিলেন, ইতিহাস নিয়ে ব্যস্ত ছিলেন সংসদ, আমাদের এত গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচিত হয়নি। শুধু রুমিন ফারহানা ছাড়া আর কেউ এটা নিয়ে উত্থাপন করেননি। তো যাই হোক, আমরা আশা করব এইসব বিষয় আলোচনার মধ্য দিয়ে, এইসব কর্ম তৎপরতার মধ্য দিয়ে বুঝতে পারবো সবার আগে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা মূলত মেবি এই চুক্তিটা নিয়ে বলেছিলেন যে এই চুক্তিটা বাতিল করলে আমেরিকার সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। বর্তমান সরকার কি আসলে এই চুক্তি নিয়ে আলোচনা করবেন বা বাতিল করবেন বা মডিফাই করার চেষ্টা করবেন? আরেকটা আলোচিত বিষয় একটু বলি যে একটা মহিষের কুরবানির জন্য নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি করা হয় নাই, জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু ট্রাম্পের নামের সঙ্গে মিল রাখার জন্য যেখানে মহিষ কোরবানি করতে পারি না আমরা, সেখানে কি আমেরিকার চুক্তিটা বাতিল করা? না, আমি প্রথমত বলবো যে এটা ট্রাম্পের নামটাই দেওয়া ঠিক হয়নি। যে ব্যক্তি দিয়েছে, যে সমাজ দিয়েছে, যে দেশ দিয়েছে, আমি প্রশাসক বা আমি দেশের কিছু হলে আমি বলতাম যে নামটা উইথড্র করা হোক। এটা এই নামটা দেওয়াটাই আমি ব্যক্তিগতভাবে, এবং আমার দলও মনে করে যে এটা আসলে সৌজন্য বোধের মধ্যে পড়ে না। আমরা ওই দেশ না যে যা ইচ্ছা তাই করবো। ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক কিছুই হয়। এটাকে ফানি হিসাবে নিয়েছে ট্রাম্প নিজেও এটার উপরে লিখেছেন, কিন্তু মনের ভিতরে কি আছে সেটা তো বোঝা যায় না। আবার এটাকে বাঁচিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায় ঠেকেছে? অনেকে বলেন যে আমেরিকাই এটা বলেছে যেন এটা যেন কোরবানি না দেওয়া হয়, এটা খলিল সাহেবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত মেসেজ এসেছে, তারপরে উনি করেছে। আমারও মনে হয় হঠাৎ করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার মধ্যে এটা কেন আসলো যে এটা জবাই না করে, এটা হত্যা না করে এটা ইয়েতে রাখা হোক,
এই চিড়িয়াখানায় বা অন্য ব্যবস্থা করা হোক, কিন্তু হিতে বিপরীত হয়েছে। এটার উপরেও সমালোচনা হয়েছে যে ট্রাম্পকে হত্যা করা হয়নি, ট্রাম্পকে বন্দী করা হয়েছে। বাংলাদেশে ট্রাম্প বন্দী আছেন। সো কোনো কিছুই আমরা তো আসলে অর্থনৈতিকভাবে দুর্বলতার কারণে দেশ দুর্বল বলে আমরা আমাদের অনেকের কিছু বিবেচনা করে করতে হয়। তো আমি মনে করি এটা একটা বালখেল্য হয়েছে, এটা করাটা ঠিক হয়নি আমাদের। তো সুতরাং কেনই বা অন্য কারো মানসিকতায় আঘাত দিয়ে আমাদের কুরবানি করতে হবে? শুধু তাই না, আমরা দেখেছি যে একটা জায়গায় দেখেছি যে এই গরু বেশি চাটে, এই জন্য এর নাম রাশেদ। এই গরু এরকম, এই জন্য নুরুল হক নূর। এইগুলোকেও আমি পছন্দ করি না। বিশ্বাস করেন, আমি কোরবানির গরুকে প্লেয়ারদের নামে বা অমুকের নামে ব্যবসায়িক স্বার্থের কারণে এটা করুক তা চাই না। কিন্তু এটা অনেক দামে, ট্রাম্পটা হয়তো অনেক দামে বিক্রি করতে পেরেছে সরকারের কাছে। সরকার একদিনে 1 কোটি টাকা ইনকাম করেছে এই মহিষ দিয়ে। মানে চিড়িয়াখানায় 1 কোটি টাকা আয় হয়েছে এই মহিষ দেখতে যারা গিয়েছে তারা দিয়েছেন। সো আমি এইটাকে খুব বেশি পছন্দ করিনি। আমরা মনে হয় যে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। একটা ছোট্ট ম্যাচের কাঠি থেকে যেমন বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, ঠিক ছোট্ট একটা ঘটনায় আমাদের অনেক ভালো ভালো দেশের সাথে সম্পর্ক। এরপর একটা মোদির ছবি দিয়েও একটা গরু আমি দেখেছি, কার্টুন কার্ড, যদিও সেটা মাঠে দেখি নাই। তো এগুলো করা উচিত না, এগুলোর উপরে নিষেধাজ্ঞা হওয়া উচিত।